প্রিয় শিক্ষার্থীরা, আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। ভিডিও থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো আজকে কি নিয়ে আলোচনা করব। হ্যাঁ, আমরা আজকে মাইক্রোস্কোপ নিয়ে আলোচনা করব। এইটা একটা মাইক্রোস্কোপ, এইটা একটা মাইক্রোস্কোপ। এই মাইক্রোস্কোপের বিভিন্ন অংশ নিয়ে আমরা কথা বলবো। মাধ্যমিক পর্যায়ে প্রতিটি স্কুলের যে ল্যাব রয়েছে সেই ল্যাবগুলিতে কম বেশি অণুবীক্ষণ যন্ত্র থাকে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে শিক্ষার্থীদের এইসব অণুবীক্ষণ যন্ত্র দেখা কিংবা ব্যবহারের সুযোগ হয়ে ওঠে না। আজকের আলোচনায় আমরা অণুবীক্ষণ যন্ত্রের প্রত্যেকটি অংশ সম্পর্কে পরিচিত হব এবং কিভাবে অণুবীক্ষণ যন্ত্র ব্যবহার করে কোনো একটা আণুবীক্ষণিক বস্তু দেখতে হয় সে বিষয়টি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। মূল আলোচনায় যাওয়ার আগে আমরা অণুবীক্ষণ যন্ত্র সম্পর্কে কিছু প্রাসঙ্গিক তথ্য জেনে নিই। সূর্যতরণ দূরশিক্ষণ, শিক্ষা ও নির্মল বিনোদনের জন্য। অণুবীক্ষণ যন্ত্র, মাইক্রোস্কোপ। এই মাইক্রোস্কোপ শব্দটি গ্রিক শব্দ থেকে এসেছে। এখানে মাইক্রো অর্থ ক্ষুদ্র আর স্কোপিন অর্থ দেখা। যে যন্ত্রের সাহায্যে ক্ষুদ্র বস্তুকে অনেক গুণ বড় করে দেখা যায় তাকে অণুবীক্ষণ যন্ত্র বলে। এর সাহায্যে কোনো বস্তুকে প্রায় 100 থেকে 40 লক্ষ গুণ বড় করে দেখা যায়। যে বিষয়ে অণুবীক্ষণ যন্ত্রের গঠন ও কার্যপ্রণালী আলোচনা করা হয় তাকে মাইক্রোস্কোপি বলে। আলোক অণুবীক্ষণ যন্ত্র। আলোর উপস্থিতিতে যে অণুবীক্ষণ যন্ত্রে কোনো বস্তু পর্যবেক্ষণ করা হয় তাকে আলোক অণুবীক্ষণ যন্ত্র বলে। আজকের আলোচনায় আমরা সরল অণুবীক্ষণ যন্ত্র এবং যৌগিক অণুবীক্ষণ যন্ত্র নিয়ে কথা বলবো। আমাদের ব্যবহারিক খাতায় যৌগিক অণুবীক্ষণ যন্ত্রের জন্য যে বিষয়গুলি উল্লেখ করতে হয় সেটা হচ্ছে যৌগিক অণুবীক্ষণ যন্ত্রের দুইটি অংশ, প্রধানত 1 যান্ত্রিক অংশ, 2 আলোক সম্বন্ধীয় অংশ। এবারে যান্ত্রিক অংশের যে অংশগুলো রয়েছে সেটা হচ্ছে 1 নম্বর পাদদেশ বা ফুট, 2 নম্বর স্তম্ভ বা পিলার, 3 নম্বর বাহু বা আর্ম, 4 নম্বর মঞ্চ বা স্টেজ, 5 নম্বর কন্ডেন্সার। এটি অবশ্য সব মাইক্রোস্কোপে থাকে না। 6 নম্বর মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম, 7 নম্বর দেহনল বা বডি টিউব, 8 নম্বর নাসিকা বা নোজ পিস, 9 নম্বর স্থূল সন্নিবেশক স্ক্রু বা কোয়ার্স অ্যাডজাস্টমেন্ট স্ক্রু, 10 নম্বর সূক্ষ্ম সন্নিবেশক স্ক্রু বা ফাইন অ্যাডজাস্টমেন্ট স্ক্রু। আলোক সম্বন্ধীয় অংশ 3টি রয়েছে। 1 নম্বর প্রতিফলক আয়না রিফ্লেক্টিং মিরর, 2 নম্বর অভিনেত্র আই পিস, 3 নম্বর অভিলক্ষ অবজেক্টিভ লেন্স। শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা অণুবীক্ষণ যন্ত্র সম্পর্কে বিভিন্ন তথ্য জানলে। এইবারে অণুবীক্ষণ যন্ত্রের কোন অংশটাকে কি বলে এবং কিভাবে এগুলো ব্যবহার করতে হয় সে বিষয়টি তোমাদের তুলে ধরব। প্রথমেই যে বিষয়টি মনে রাখতে হবে সেটা হচ্ছে অণুবীক্ষণ যন্ত্র আসলে কিভাবে বহন করতে হয়, সে বহন করার বিষয়টি আমি শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। এটা ধরো যে একটি মাইক্রোস্কোপটি যখন তুমি এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাবে তখন অবশ্যই নিচে এইভাবে তোমাকে হাত দিতে হবে এবং নিচে হাত দিয়ে কিন্তু তোমাকে এটা বহন করতে হবে। এইভাবে বহন করা যাবে না, সঠিক পদ্ধতি নয়। সবসময় নিচে এরকম একটা হাত দিয়ে অণুবীক্ষণ যন্ত্রটি বহন করতে হয়। প্রিয় শিক্ষার্থীরা, এবারে আমরা সরল অণুবীক্ষণ যন্ত্র বা সিম্পল মাইক্রোস্কোপ নিয়ে আলোচনা করব। এই মাইক্রোস্কোপ কিন্তু আলোক অণুবীক্ষণ যন্ত্র। আলোর উপস্থিতি ছাড়া এই অণুবীক্ষণ যন্ত্রে কোনো কিছু দেখা সম্ভব নয়। তা আমরা এই অণুবীক্ষণ যন্ত্রের একে একে বিভিন্ন অংশগুলির সঙ্গে পরিচিত হব। এইখানে টেবিলের উপরে কালো যে অংশটা দেখতে পাচ্ছ এই অংশটি হচ্ছে বেজ বা পাদদেশ। তারপরে যে অংশটি আমি এখন বর্তমানে ধরে আছি এই অংশটি হচ্ছে বাহু। এটার সাহায্যে কিন্তু এটাকে উঠানো হয় এবং এইখানে যে স্ক্রুটি দেখতে পাচ্ছ এই স্ক্রুর সাহায্যে কিন্তু এইখানে যে নলটি রয়েছে নলটিকে উঠানো হয় আবার নামানো যায়। এটিকে টানা নলও বলা হয়। আর এই নলের ঠিক ওপরে এই অংশটিকে বিভিন্ন দিকে ঘোরানো যায়। ইচ্ছা মতো তুমি এটাকে এদিক সেদিক ঘোরাতে পারো এবং এইখানে কিন্তু লেন্স স্থাপন করা আছে। এরকম লেন্স এখানে স্থাপন করা আছে। এই লেন্সটি এখানে স্থাপন করে এইখানে চোখ দিয়ে দেখতে হয়। আর এইটা হচ্ছে মঞ্চ। এই মঞ্চের উপরে স্লাইড রেখে স্লাইডের উপরে কোনো বস্তু যেটা আমরা দেখতে চাই সেই বস্তু এখানে স্লাইডের উপর নিতে হয়, নিয়ে মঞ্চের উপরে এখানে স্থাপন করতে হয়। তারপর ক্লিপের সাহায্যে এটিকে আটকে দেওয়া হয়। তারপরে এটি হচ্ছে দর্পণ বা মিরর। প্রথমত যখন আমরা কোনো কিছু দেখব
তখন এই দর্পণের সাহায্যে কিন্তু আমাকে আলো ফিক্সড করতে হবে, অর্থাৎ আলো নিয়ে আসতে হবে। আলো ছাড়া কিন্তু এই অণুবীক্ষণ যন্ত্রে কোনো কিছু দেখা যায় না। এইভাবে আলো নিয়ে এসে তারপরে এটাকে ইচ্ছামতো উঠানামা করে আমরা আমাদের যে লক্ষ্যবস্তু রয়েছে সেটা সহজেই কিন্তু এখানে দেখতে পারি। এবং এখানে আরও কিন্তু বিভিন্ন রকমের লেন্স রয়েছে, যখন যেটা প্রয়োজন আমরা ছোট বড় বিবর্ধন ক্ষমতা সম্পন্ন লেন্স রয়েছে, অর্থাৎ 10x, 20x, 40x। এগুলোর অর্থ হচ্ছে যেমন ধরো 10x সেটা হচ্ছে 10 গুণ বড় করে দেখা, 20x সেটা হচ্ছে 20 গুণ বড় করে দেখা, এরকম একটা বিষয় আর কি। সরল অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে সাধারণত ফুলের গর্ভাশয়ের প্রস্থচ্ছেদ পর্যবেক্ষণ করা হয়। ফুলের গর্ভাশয়টিকে পাতলা করে কেটে এই স্লাইডের উপরে স্থাপন করা হয়। তারপর সেটিকে স্লাইডে নিয়ে এই স্লাইডটিকে সরল অণুবীক্ষণ যন্ত্রের যে মঞ্চ রয়েছে সেই মঞ্চে স্লাইডটি স্থাপন করা হয়। এরপরে দর্পণের সাহায্যে আলো ফিক্সড করে সেই স্লাইডে অবস্থিত গর্ভাশয়টি পর্যবেক্ষণ করা হয়। এই হচ্ছে মোটামুটি সরল অণুবীক্ষণ যন্ত্রের ব্যবহার বিধি। শিক্ষার্থীরা, এবারে একটি যৌগিক অণুবীক্ষণ যন্ত্রের বিভিন্ন অংশ এবং এর ব্যবহার বিধি নিয়ে আমরা আলোচনা করব। এখানে যে যৌগিক অণুবীক্ষণ যন্ত্রটি দেখছো এটি আলোক অণুবীক্ষণ যন্ত্র, আলোর সাহায্যে এটি দেখা হয়। এখানে নিচে যে অংশটি দেখছো টেবিলের সঙ্গে যেটি লেগে রয়েছে, এই অংশটির নাম হচ্ছে পাদদেশ বা বেজ। এবং ঠিক পাদদেশের সঙ্গে যে অংশটি লেগে আছে এই অংশটির নাম হচ্ছে স্তম্ভ বা পিলার। এটি হচ্ছে এরকম দেখতে, স্তম্ভ বা পিলার, সেটা দেখতে পাচ্ছ। এবং ঠিক স্তম্ভ বা পিলারের সঙ্গে যে অংশটি রয়েছে, যেটা এখন আমি ধরে রয়েছি, এটির নাম হচ্ছে বাহু বা আর্ম। আর এই বাহুর সঙ্গে দুইটি কিন্তু স্ক্রু রয়েছে, একটি বড় স্ক্রু, একটি ছোট স্ক্রু। এটি যদি ভালোভাবে এদিক থেকে দেখানোর চেষ্টা আমি করি, তাহলে দুই দিকে কিন্তু দুইটি স্ক্রু এভাবে রয়েছে, এই পাচ্ছ। উপরের স্ক্রুটা বড়, এটাকে স্থূল সন্নিবেশক স্ক্রু বলা হয়। আর নিচেরটি হচ্ছে ছোট, এটিকে বলা হয় সূক্ষ্ম সন্নিবেশক স্ক্রু। এই স্থূল সন্নিবেশক স্ক্রুর সাহায্যে এই অংশটিকে ওঠানামা করা হয়। এই অংশটির নাম হচ্ছে টানানল বা দেহনল, যেটি স্থূল সন্নিবেশক স্ক্রুর সাহায্যে অংশটিকে টানা হয়। এটাকে অনেক সময় এভাবে টানলে খুলে যায়, কিন্তু তুমি ল্যাবরেটরিতে কখনো এটা এভাবে খোলার চেষ্টা করবে না। এই অংশটি এভাবে এটি লাগানো যায়। আর এই যে নিচের যে স্ক্রুটি, সেটি হচ্ছে সূক্ষ্ম সন্নিবেশক স্ক্রু, যার কাজ হচ্ছে যখন কোনো ছবি আমরা দেখব তখন এই সূক্ষ্ম সন্নিবেশক স্ক্রু ঘুরিয়ে ছবিটা পরিষ্কারভাবে নিয়ে আসা হয়। এখানে গোল চাকতির মতো যে অংশটা দেখছো, এই চাকতির মতো অংশটি হচ্ছে মঞ্চ। এই মঞ্চের উপরই কিন্তু স্লাইড রেখে স্লাইডে যে অংশ আমরা দেখব সেই অংশটি স্লাইডের উপর তুলে রাখতে হয়। আর এইখানে দুইটা ক্লিপ রয়েছে, স্লাইড আটকানোর জন্য দুইটা ক্লিপ রয়েছে। তাছাড়া এখানে আরও কিছু স্ক্রু রয়েছে, এগুলোকে ডায়াফ্রাম স্ক্রু বলা হয়। ডায়াফ্রাম জিনিসটা কি? ডায়াফ্রাম হচ্ছে এই মঞ্চের নিচে যে একটা অংশ আছে, সেই অংশটার নাম হচ্ছে ডায়াফ্রাম। সেটাকে যদি আমি দেখানোর চেষ্টা করি তোমাদেরকে, সেটা হচ্ছে ডায়াফ্রাম। এখানে কিন্তু কিছু ছিদ্র রয়েছে, ছিদ্রকে ছোট বড় করে এর ভিতরে আলো নিয়ে আসতে হয়। আর নিচে যে অংশটি রয়েছে সেটি হচ্ছে দর্পণ বা মিরর। এই দর্পণের সাহায্যে কিন্তু এখানে আলো আগে নিয়ে আসতে হয়, আলোর একটা প্রতিফলন তৈরি করতে হয়। এরপরে যে অংশটা দেখছো সেটি হচ্ছে নোজ বা নাসিকা। এই নাসিকায় কতগুলি লেন্স থাকে, এগুলোকে বলা হয় অভিলক্ষ বা অবজেক্টিভস। এগুলো কিন্তু বিভিন্ন বিবর্ধন ক্ষমতা সম্পন্ন লেন্স রয়েছে। আর ঠিক ওপরে যেটা, সেটা হচ্ছে অভিনেত্র বা আইপিস। এইখানে কিন্তু একটা নির্দিষ্ট বিবর্ধন ক্ষমতা সম্পন্ন লেন্স, এখানে 15x এটি রয়েছে। এছাড়া কিন্তু আরও এখানে বিভিন্ন বিবর্ধন ক্ষমতা সম্পন্ন লেন্স ইউজ করতে হয়, যেমন এখানে 5x আছে, 10x আছে, এরকম। এখন এবারে আমরা জানার চেষ্টা করব এই অণুবীক্ষণ যন্ত্রটি কিভাবে ব্যবহার করতে হয়। অণুবীক্ষণ যন্ত্রটিকে প্রথমত জানলার ধারে রাখতে হয়, বা যে জায়গায় আলো আসে সেই জায়গায় এটি ধরতে হয়, এবং এই দর্পণের সাহায্যে আলোটা নিয়ে আসতে হয় যাতে এইখানে আলো দেখা যায়। প্রথমত তোমাকে চোখ দিয়ে আগে দেখে নিতে হবে যে এখানে স্পষ্টত আলো দেখা যাচ্ছে কিনা। এরপরে স্লাইডের উপরে যে বস্তুটি তুমি দেখতে চাও সেটা স্লাইডের উপর নিয়ে এই মঞ্চের উপরে সেটাকে স্থাপন করতে হয়। তারপরে যে ক্লিপ রয়েছে সেই ক্লিপের সাহায্যে এটা আটকে দিতে হয়। এরপর এই স্থূল সন্নিবেশক স্ক্রু দিয়ে এটাকে খানিকটা
ভালো স্পষ্ট দেখার জন্য নিচে নামাতে হবে। তারপরে ফাইন অ্যাডজাস্টমেন্ট যে স্ক্রু রয়েছে, সূক্ষ্ম সন্নিবেশক স্ক্রু ঘুরিয়ে ঘুরিয়ে ছবিটাকে পরিষ্কার করে নিয়ে আসতে হবে। প্রয়োজন বোধে তুমি অন্য আরেকটি বিবর্ধন ক্ষমতা সম্পন্ন লেন্স ব্যবহার করতে পারো ছবি বড় বা ছোট করে দেখার জন্য। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়েও কিন্তু লেন্স ব্যবহার করা যায়। আবার তুমি এইটা যেমন 5x আছে, এর চাইতে তুমি 15x বিবর্ধন ক্ষমতা সম্পন্ন লেন্সও কিন্তু লাগিয়ে তুমি এইখানে দেখতে পারো। এভাবে কিন্তু সহজেই কোনো আণুবীক্ষণিক বস্তুকে বড় করে যৌগিক অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা সম্ভব। তো এই ছিল মোটামুটি আমাদের যৌগিক অণুবীক্ষণ যন্ত্রের ব্যবহার বিধি। শিক্ষার্থীরা, এই আলোচনা থেকে মাইক্রোস্কোপ তথা অণুবীক্ষণ যন্ত্র সম্পর্কে খানিকটা হলেও ধারণা পেয়েছো। আগামীতে আবারও নতুন কোনো এই ধরনের ভিডিও টিউটোরিয়াল নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে, সেই প্রত্যাশা ব্যক্ত করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।